জাদু তরমুজের জুস বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা খেয়ে খেয়ে আমার কি হলো? হে আল্লাহ, যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এইবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, বন্যা হবে? মা মা, বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে আর আমরাও ডুবে মারা যাব মা। না মা, এইসব কথা বলতে নেই। জীবন মরণ সব আল্লাহর হাতে। কার মৃত্যু কিভাবে হবে, কখন হবে, সেটা আল্লাহই ভালো জানে। তুই এখন ঘুমিয়ে পড় মা, আমি তো আছি তোর সাথে। ঠিক আছে মা। মা, ও মা, উঠে দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে। আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় বন্যা হয়ে গেছে। কাল বন্যার কথা বললাম আর এখনই বন্যা হয়ে গেল। মা টিয়া, তুই ঘরে থাক, আমি বাহির থেকে আসছি, দেখি বাহিরের কি অবস্থা। যা ভেবেছিলাম তাই হয়েছে। বন্যায় তো দেখছি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। এখন এই মেয়েটাকে নিয়ে এই বন্যার মাঝে আমি কি করি? মা টিয়া, পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। আমাদের ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই চল মা, আমরা এখন আমাদের ঘরের চালে আশ্রয় নেই। মা, আমাদের ঘরের চালে আশ্রয় নিতে হবে কেন? ঘরের চালে আশ্রয় নেওয়ার থেকে চলো মা, আমরা বরং মামার বাড়ি চলে যাই। মা রে, মামার বাড়ি কি করে যাব রে মা? আমাদের কাছে তো কোনো নৌকা নেই, আর তুই তো সাঁতারও পারিস না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে চলো আমরা বরং আমাদের ঘরের চালেই আশ্রয় নিই। মা, আমরা তো ঘরের চালে আশ্রয় নিলাম, কিন্তু এখন আমরা খাবো কি? কাল রাত থেকে যে না খেয়ে আছি, খুব খিদে পেয়েছে মা। মা রে, খাওয়ার মতো তো কিছুই নেই। যা ছিল সব বন্যায় ভেসে গেছে। তবে আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে। এখন বরং তুই এই মুড়িগুলোই খেয়ে নে। ঠিক আছে মা, তুমিও খাও। না রে মা, তুই খা, আমার খিদে নেই। বললেই হলো তোমার খিদে নেই? তুমি তো কাল রাত থেকে না খেয়ে আছো, তাই তুমি না খেলে আমিও খাবো না, এই বলে দিলাম। কিন্তু মা টিয়া, এখানে যে খুব অল্প মুড়ি আছে, দুজনের হবে না। হবে মা, হবে। এবার তুমি খেয়ে নাও তো। লক্ষ্মী মেয়ে আমার, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমায় তোর মতো একটা লক্ষ্মী মেয়ে দিয়েছে। মা মা, দেখো এইখানে তো দেখছি একটা নৌকা ভাসছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় আমাদের সাহায্য করার জন্য আল্লাহ এই নৌকাটি আমাদের জন্য পাঠিয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। চলো মা, আমরা এবার এই নৌকায় করে মামার বাড়ি যাই। হ্যাঁ রে মা, চল। কি গো দিদি, এই বৃষ্টি বাদলের দিনে বন্যার মাঝে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আসলে ভাবি, তুমি তো জানো আমরা যেখানে থাকি ওইটা অনেক নিচু জায়গা। তাই বন্যার পানিতে আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। তাই এই মেয়েটাকে নিয়ে তোমাদের বাড়িতেই আসলাম। আমাদের কটা দিন এখানে থাকতে দাও না গো। আরে দিদি, আমি কি এইখানে বন্যার আশ্রয় কেন্দ্র খুলে বসে আছি নাকি যে তুমি আমার বাড়িতে থাকতে চলে এসেছো? আমার ঘরে কোনো ফাঁকা রুম নেই, তাই আমি তোমাদের আশ্রয় দিতে পারবো না। এসব তুমি কি বলছো ভাবি? বিপদের দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না তো কার বাড়িতে আশ্রয় নিব? তুমি এরকম কেন করছো? বারবার ভাইয়ের বাড়ি বলবে না দিদি। ভুলে যেও না
তোমার ভাইয়ের এখন সংসার হয়েছে, তার বাড়িতে বউ বাচ্চা আছে, তাই এই বাড়ি এখন তোমার ভাইয়ের একার না, এই বাড়িতে আমারও অধিকার আছে। তাই আমার বাড়িতে আমি কাকে আশ্রয় দিব না দিব ওইটা আমার ব্যাপার। তাই বেশি কথা না বলে চলে যাও এখান থেকে। ঠিক আছে ভাবি, আমি চলে যাচ্ছি। আমি আর কখনো আসবো না তোমাদের বাড়িতে। যাক বাবা, আপদটাকে অনেক কষ্টে বিদায় করা গেল, নয়তো একেবারে ঘাড়ে চেপে বসতো। মা, ও মা, এই বন্যার পানিতে আর কত ঘুরবো মা? মামি তো আমাদের আশ্রয় দিল না। এখন আমরা কোথায় যাব মা? এদিকে আমার খুব খিদে পেয়েছে। মারে, আমাদের যে পুরা কপাল। তুই আর একটু ধৈর্য ধর মা, দেখি কোথাও কোনো শুকনো জায়গা পাই কিনা। আরে ওই তো মা, দেখ এখান থেকে কিছুটা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। মা, এটা কোন জায়গা? এ তো দেখি একটা কল্পনার জগৎ। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। জানি না রে মা, এটা কোন জায়গা, তবে এত সুন্দর জায়গা আমিও আগে কখনো দেখিনি। এখন চল দেখি ওই দ্বীপে কোনো আশ্রয় পাই কিনা। দুষ্ট তান্ত্রিক, তুই কি করছিস আমার সাথে? আমার সারা শরীর চলে যাচ্ছে। দয়া কর, দয়া কর, আমাকে আমাকে ছেড়ে দে। তুই যতই আকুতি করিস না কেন, আমার হাত থেকে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা করার করে নে, তবে মনে রাখিস তোর উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। মা, মা, দেখো ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটার উপর কি যেন করছে। পরীর তো খুব কষ্ট হচ্ছে মা, আমাদের ওই পরীটাকে বাঁচানো উচিত। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের এই পরীটাকে যে করেই হোক বাঁচাতেই হবে। মা, সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করি বুঝতেই পারছি না কি করব। আরে ওই তো পেয়েছি। পড়ে যাচ্ছি আমি, আমাকে ছেড়ে দে, বাঁচা আমাকে। পড়ে গেলাম। আমি আর কারো ক্ষতি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দে। ঠিক হয়েছে দুষ্ট তান্ত্রিক, এবার বোঝ, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এরপর শেফা পরীর বাঁধন খুলে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না থাকলে অনেক বড় অঘটন ঘটে যেত, কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? এরপর শেফা পরীকে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর পরী বলে, তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও জাদু তরমুজের জুস বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে, আর এই বাড়ি থেকে তরমুজের জুস নিয়ে তোমরা বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা, আমাদের যা ইচ্ছে হয় তাই খেতে পারবো, আমাদের আর অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে। কি যে মজা লাগছে, আমার খুব মজা লাগছে। আজ মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না? আরে আরে,
এত সুন্দর শখ করে কেনা কেকটি মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শেকড়ে বাচ্চা শেকড়ের জন্য আমি হোঁচট খেয়েছি। আমার কেক কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম, আর আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে। আমার শেকড়গুলো হয়েছে বাপু, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এসে বাজারে গিয়ে কেক নিয়ে এসে খাও। আবার কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করে মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে তো তার কষ্ট করে কেনা কেক পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেকদিন হলো আমি কোনো গরিবদের সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে, এখনই তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেক নষ্ট হয়ে গেছে তো, তবে সেই প্রতিকার আমি করব। এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে আমি তোমার ফুল পেড়ে নিয়ে যাব, আবার তোমার কথা মতো মাটিতে রোপণও করব। যাও। কি রে মুন্নি, আঙিনার মাঝে অযথা মাটি কেন খুঁড়ছিস? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে, আর ফুল থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধও আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মুন্নি? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর মুন্নি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে মুন্নি? এসব কি বলছিস তুই? গাছ আবার কখনো কথা বলে নাকি? হ্যাঁ, শরীর খারাপ হয়েছে নাকি তোর? এসব উল্টাপাল্টা কথা বলছিস। শোন, এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস, আমি কাজে গেলাম। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর মুন্নি গাছের কথা মতো ফুলটি রোপণ করলো। ও মা, এটা কি দেখছি আমি? আমি কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার গাছের ফুল নেওয়ার কথা বলছিল। কি মজা, কি মজা! আমি এখন গাছ থেকে কেক পেড়ে খাবো, যত ইচ্ছে তত। খবরদার মুন্নি, দাঁড়া তুই, এই গাছের কেক খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি আমার সন্দেহ লাগছে। এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই কোন গাছের কথা যেন বলেছিলি আমাকে? নিয়ে চল তো সেখানে, আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যার জন্য কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি।
এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে ফুল দিয়েছিল। এই গাছ, বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে, যা থেকে কেক ধরা গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয় এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই কেকের গাছে 2 বার কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নেই। আর এই গাছে ধরা কেকগুলো বিক্রি করতে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। নিশ্চয় বাজারে সবাই কেকগুলো নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো, আর আমাদের সংসারের অভাবও দূর হবে রে মা। এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। আমি এজন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য আবার কিছু না কিছু দিবে। ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার ফুল বা ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই আমি ফোন করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছি, তাই না? দাঁড়া দেখ, ওই সাহায্য করা কেক আমি কিভাবে নষ্ট করি। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে নষ্ট করে দেব। এ কি হলো? আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? এ বাবা, আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভিতরটা জলে পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করার জিনিস নষ্ট করে দিবি, তাই তো বুদ্ধি করে ওই কেক গাছের রাতের কেকগুলো আমি বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যিই অনেক মজা, আর কেকগুলো বাজারে অনেক ভালো দামেও বিক্রি হচ্ছে। এবার আর আমাদের আর কোনো অভাব নেই, তাই না মা? এরপর থেকে মুন্নি ও শেফা শিয়ালিনী অনেক সুখে বসবাস করতে থাকে। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার মনে সত্যিই কোনো লোভ নেই? বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে অনেক মজা। আমারও না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দাও না, আমি তো কখনো আইসক্রিম খাইনি। একটু দাও বান্টি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো।
আমার বাড়িতে টাকাও আছে, আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে, আর সে এসেই বলতে থাকে যে, আরে বান্টি, সেই কখন থেকে তোকে ডাকছি, বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না। তুই এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোকের কাঠুরের মেয়ে এখানে কি করছে? এই মিনা, এই বান্টির কাছে তুই কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা বলছি। মা দেখো না মা, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছি। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। মিনা, তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি। বাঘিনী রানীমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি কখনো আইসক্রিম খাইনি। আমাদের তো এত টাকা নেই, এজন্য বান্টির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আসবো না বান্টির কাছে। এ কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। বাবা জানো, স্কুল থেকে ফেরার সময় দেখি বান্টি আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম। বান্টির মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। মিনা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, কেন বায়না ধরছিস মা? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর তুই কেন বাঘিনী বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? গিন্নি, কেন আমার মেয়েটাকে এভাবে বলছো? মিনা, তুই চিন্তা করিস না মা, আমার তো রোজগারের অবস্থা ভালো না। হাতে একটু টাকা হলেই আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা। ঠিক আছে বাবা, আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা, আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। এই কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে বুড়িটা কি করছে? আবার এখানে দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই 1000 টাকার নোটটা ওই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে কি করছেন আপনি? এই যে এখানে টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো কথাই বলছে না। এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই, তাহলে টাকাগুলো তারই হবে। বুড়িমা, আপনি এদিকে তাকান, কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে তা দিয়ে সাহায্য করব। আমার তেমন কিছু চাই না পরি। আমি যে একজন হতভাগী মা। আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে, টাকার অভাবে আমি ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি। তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি। শিয়ালিনী, তুমি আর কেঁদো না। এই নাও, এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, কালকে দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে, আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব পরি, তুমি অনেক ভালো গো। এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? এই চারা গাছটা কোথায় পেলে? এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সব কিছু খুলে বলে।
মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে? তাহলে তো অনেক ভালো হবে মা, আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো। ইয়ে, কি মজা, কি মজা। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন আমরা খাবো, আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো বাবা। ওগো, এবার বোধহয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর কাটতে হবে না, তাই না? এখন থেকে তুমি এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে, আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অন্য পশুরাও জেনে যায়। ওগো সূর্য, আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি এক মায়াবী পরীর থেকে একটা গাছ পেয়েছে, সেই গাছে আবার আইসক্রিমও হয়। তাই নাকি? এটা কি বলছো বউ? সত্যি যদি ওই শেফা শিয়ালিনী পেয়ে থাকে তাহলে তুমিও যাবে ওই পুকুর ধারে গিয়ে, তুমিও শেফা শিয়ালিনী যেভাবে চারা গাছ পেয়েছে সেভাবে তুমিও চারা গাছ নিয়ে আসবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ধারে জল আনতে গিয়েছিল সেও সেখানে জল আনতে যায়। আরে, শুনেছি শেফা শিয়ালিনী নাকি এখানেই 1000 টাকা পেয়েছিল, কিন্তু এখানে এসে তো দেখছি অনেকগুলো টাকা। নিশ্চয়ই বুড়িমায়ের এতগুলো টাকা না। আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখবো, আর বাকি 1000 টাকা বুড়িমাকে দেব। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এখানে আপনার টাকাটা পড়ে পেলাম, এই নিন আপনার 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি এতগুলো টাকার লোভ সামলাতে পারোনি। তুমি একজন রাজার বউ হয়েও এত সামান্য টাকার লোভ তুমি সামলাতে পারোনি। সামান্য আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই না, আমি তোমাকে জাদুকরী শক্তির মাধ্যমে গরিব করে দিয়েছি। এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র। পরি, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমি আর জীবনে কোনোদিন লোভ করব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমার সব ধন সম্পদ ফিরিয়ে দাও।